সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে তাঁর গুলশানের বাসায়। সকাল 8:50 দিকে মরদেহবাহী গাড়িটি এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়। গাড়িটি এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে যায়। গাড়ির চারপাশে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘদিনের ঠিকানা গুলশানের বাসায় কিছুক্ষণ রেখে বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দুপুর 2টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে জানাজা। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। পরে বেলা 3:30টায় জিয়া উদ্যানে দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হয়েছে গুলশানের বাসভবন ফিরোজায়। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ইতোমধ্যে তো গুলশানের বাসা ফিরোজায় নেওয়া হয়েছে শেষবারের মতো বেগম খালেদা জিয়ার মরদেহ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হচ্ছেন। এখন তার গুলশানের বাসার সামনে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? আমরা দেখেছি যে 10,000 সদস্য মোতায়েন করা হয়েছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে সেখানে। তো আমার প্রথমে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ 9টার কিছু পরপরই গুলশানে ফিরোজার যে তার বাসাটি রয়েছে ঠিক তার পাশেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার বড় ছেলে তারেক রহমানের বাসা, সেখানে আনা হয়েছে এবং সেখানে বেগম জিয়ার পরিবারের যে সদস্যরা তারা কিন্তু রয়েছেন এবং তারা যে শ্রদ্ধা জানানো বা শেষবারের মতো দেখার যে বিষয়টি সেই কার্যক্রম কিন্তু চলছে। আপনি হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে আসা হয়েছে এবং সে উপলক্ষে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো যে এলাকাটি গুলশানের অর্থাৎ বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে থেকে তারেক রহমানের বাসা দিয়ে একদম অপর প্রান্ত পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, এসএসএফ তারা কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করা দরকার বা যা যা প্রক্রিয়া যে প্রোটোকলের যে নিয়মগুলো রয়েছে সেগুলো তারা পালন করছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার এই জানাজাকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিতের জন্য শুধুমাত্র মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় 10,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এর বাইরে আমরা যদি এখানে অর্থাৎ এই গুলশানের পরিস্থিতির কথা বলতে চাই, এখানেও 1,000-এর কাছাকাছি বা তার কিছু কম সদস্যদের উপস্থিতি কিন্তু প্রায় চোখে পড়ার মতো এবং পুরো এলাকাটির যে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সেই কাজটি কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি সড়কের উপর কেউ যেন দাঁড়িয়ে না থাকে বা সড়কের উপর যেন কেউ থাকতে না পারে, সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেই কাজটি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো সড়কটি একেবারেই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা সাধারণ অথবা দলের নেতাকর্মী যারা এসেছেন তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য অর্থাৎ ভিড় না করার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই এলাকায় যেহেতু উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত, সেই ক্ষেত্রে তিনি যে এসএসএফ প্রোটোকল পায় এবং এসএসএফ প্রোটোকলের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং সেই ব্যবস্থাপনা অনুযায়ী সাধারণের চলাচলের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণটি রাখা হয় সেই নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাখা হয়েছে। আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর গতকালকেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল এবং গতকালকে একটি বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠকও কিন্তু হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপির পক্ষ থেকে এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় যে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পাশাপাশি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা কিন্তু সেটিও দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় শোক এবং আজকে যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তার যে প্রভাব বা তার যেই কার্যক্রম সেটি কিন্তু আমাদের চোখে পড়ার মতোই। বেগম খালেদা জিয়ার জানাজা বাদ জোহর বেলা 2টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং
সেই অনুযায়ী যে পুরো কার্যক্রম সেটি কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল 9টার দিকে বা 9টার একটু পর পর বেগম খালেদা জিয়ার মরদেহ এখানে এসে পৌঁছায়, অর্থাৎ তারেক রহমানের বাসায় এসে পৌঁছায় এবং এখানে যে কার্যক্রম সেই কার্যক্রম শেষে বেলা 12টা বা 12:30 নাগাদ এখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে বা সেই ব্যবস্থাপনা বা প্রক্রিয়াটি কিন্তু শুরু হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে 12:30 বা 12টা নাগাদ এখান থেকে বের হয়ে মহাখালী বিজয় সরণি হয়ে জিয়া উদ্যানের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে গিয়ে সংসদ ভবনের 6 নম্বর যে গেট, সংসদের যে 6 নম্বর গেট, সেই 6 নম্বর গেট দিয়ে সরাসরি দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় যেই জানাজা সেটি অনুষ্ঠিত হবে। সেই জানাজায় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টা, সরকারি উচ্চ পদের কর্মকর্তা তারাও কিন্তু সেখানে অংশ নেবেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সেখানে অংশ নেবেন বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা বিএনপির যারা নেতা রয়েছেন বা বিএনপি মিডিয়া সেলের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা কিন্তু বলছিলেন যে সময় মতো সব কাজ যেন সম্পন্ন হয় সেই ব্যবস্থাপনা বা সেই ব্যবস্থা তারা করছেন। সরকারের এই জায়গা থেকে যে আন্তরিকতা বা সহযোগিতা সেটির কথাও কিন্তু তারা বলছিলেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে উত্থান সেটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা কিন্তু দেখতে পাই যে 1991 সালে তিনি প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার যেই রাজনৈতিক জীবন 4 দশকের, সেই 4 দশকের রাজনৈতিক জীবনে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে তিনি গণতন্ত্রের যে আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন চাপের কাছে কিন্তু তিনি আসলে মাথা নত করেননি। আপনার নিশ্চয়ই মনে আছে বেগম খালেদা জিয়া যে মিথ্যা মামলাগুলো হয়েছিল, তার বিরুদ্ধে যে সাজানো মামলা ছিল বা 1/11 সময় যে মামলা হয়েছে, সেই মামলার রায় যখন হয় তার ঠিক কিছুদিন আগেই তিনি গুলশানে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে তার আসলে বাংলাদেশ ছাড়া আর কোথাও কোনো বাড়িঘর নেই। তিনি এই দেশের মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করেন এবং তিনি এই দেশেই থাকতে চান, এই দেশেই যেন তিনি মৃত্যুবরণ করেন, এটি ছিল তার একমাত্র চাওয়া এবং সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার যে চাওয়া ছিল, তার যে আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু হয়েছে। বাংলাদেশের মাটিতেই তিনি থেকেছেন, বাংলাদেশের সে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে তিনি সময় পার করেছেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। বেগম খালেদা জিয়া গণ অভ্যুত্থান পরবর্তীতে যখন সবগুলো মামলা থেকে খালাস পান, মুক্তি পান, তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে তিনি লন্ডনে গিয়েছিলেন। তার তৎকালীন যে সফর ছিল সেই সফরের কথা যদি একটু বলি, বেগম খালেদা জিয়া তখন লন্ডনে যান এবং তারেক রহমানের বাসায় ছিলেন। সেখানে উন্নত চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন, সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন। প্রায় 4 মাস পর আবারও তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশে ফিরে আসার পর থেকে কিন্তু আমরা দেখতে পাই যে তার যে শারীরিক অবস্থা সেটি মোটামুটিভাবে স্টেবল ছিল। এই সময়ের মধ্যে অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তীতে বেগম খালেদা জিয়া 2বার দুটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি কিন্তু যোগ দেন, অর্থাৎ সশস্ত্র বাহিনী দিবস 2 বছর 2024 এবং 2025-এ তিনি অংশগ্রহণ করেন। এবারও তিনি সশস্ত্র বাহিনী দিবসে যে সশস্ত্র বাহিনী দিবস পালন হয় সেই অনুষ্ঠানে তিনি অংশ নেন এবং সেখানে সবার সঙ্গেই তিনি তার যেই একটি আলাপচারিতা সেটি কিন্তু তখন সবার মনে আসলে দাগ কেটেছিল। তিনি ঠিকমতো চলতে পারছিলেন না, হুইল চেয়ারে চলাচল করছেন কিন্তু মুখে হাসি ছিল। সবাই এসে তার সঙ্গে দেখা করেন, একটি ওয়ার্ম ওয়েলকাম বলতে যা বোঝায় সেই অবস্থা কিন্তু আমরা তখন দেখতে পেয়েছিলাম। বেগম খালেদা জিয়া তার কিছুদিন পরেই হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ 23 নভেম্বর থেকে তিনি রাতে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং দীর্ঘ প্রায় 37 দিনের চিকিৎসা শেষে গতকাল তিনি মৃত্যুবরণ করেন। ভোর 6টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই পুরো সময়টার মধ্যে অর্থাৎ এই 37 দিনের মধ্যে বহুবার তার অবস্থা আশঙ্কাজনক হয়েছে, তাকে সিসিইউতে নেওয়া হয়, আইসিইউতে নেওয়া হয়। এই কার্যক্রমগুলো কিন্তু আমরা তখন দেখতে পাই। অর্থাৎ পুরো যে
তার যে শারীরিক অবস্থার আনস্টেবল পরিস্থিতি সেটি কিন্তু আমরা তখন দেখতে পাই। বেগম খালেদা জিয়ার যেই কার্যক্রমগুলো ছিল সরকার প্রধান হিসেবে অথবা দলীয় প্রধান হিসেবে, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সবসময় তার দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা প্রশংসা করেন এবং তারা বলে থাকেন যে আপসহীন নেত্রীর যে আপসহীন নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণেই বিএনপি আসলে ভাঙন থেকে ভাঙন হয়নি, বা 91-এর পূর্ববর্তী সময় যদি আমরা বিবেচনা করি, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যান 30 মে 1981, তারপর তার প্রায় 7-8 মাস পরেই বিএনপির তৎকালীন যারা নেতারা ছিলেন তাদের রিকোয়েস্ট বা তাদের যে আবেদন, তাদের যে অনুরোধ, সেই অনুরোধেই কিন্তু তিনি বিএনপিতে যোগ দেন এবং একেবারেই একজন গৃহিণী যিনি কিনা আসলে কখনোই রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তিনি রাজনীতির মাঠে নেমে আসেন এবং তখনকার যে পরিস্থিতি, তখন স্বৈরশাসক এরশাদের যে দমন নিপীড়ন, সেই দমন নিপীড়নের মধ্যে তিনি গৃহবন্দী হন, তার উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়, কিন্তু তিনি আসলে মাথা নত করেননি। গুলশান থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।